আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত ইংরেজি অংশের যে প্রশ্ন সমাধানের সিরিজটি চলতেছিল আমাদের, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লজের প্রশ্ন সমাধান করব। সো চলুন দেখি কোন কোন ধরনের প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নগুলোকে আমরা এখন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস। তো এখানে বলা হচ্ছে যে মানে ঠিকঠাকভাবে হাসি খুশিভাবে বসে দ্য চিকেন লেড এগস, এই মুরগিটা হচ্ছে ডিম পেড়েছে। সো এখানে সিটিং হ্যাপিলি এই অংশটি দেখতে ফ্রেজের মতো লাগে, বাট এটি ফ্রেজ না, এটা হচ্ছে ক্লোজেরই একটা ওমিটেড ফর্ম। মূল বাক্যটা যদি বলি তাহলে এরকম বলা যায়, দ্য চিকেন লেড এগস ওয়েল ইট ওয়াজ সিটিং হ্যাপিলি, মানে যখন এটা একদম ঠিকঠাকভাবে শান্তিপূর্ণভাবে বসেছিল তখন হচ্ছে মুরগিটা কী করছে, ডিম পেড়েছে। সো এই যে দ্য চিকেন লেড এগস, এটা হচ্ছে একটা মেন ক্লোজ, কারণ মেন ক্লোজে কোনো ধরনের কনজাংশন থাকে না, না সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, না কোঅর্ডিনেটরি কনজাংশন থাকে, কোনো ধরনের কনজাংশনই থাকে না। এই বাক্যটি একদম পরিপূর্ণ স্বাধীন, তাই এটিকে হচ্ছে মেন ক্লোজ বলা যায়। আর ওয়াইল, এই যে আমি এখানে ভেঙে লিখে রেখেছি যে ওয়াইল ইট ওয়াজ সিটিং হ্যাপিলি, যখন এটা শান্তিপূর্ণভাবে মানে হাসি খুশিভাবে বসেছিল। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো মিনিং সেন্স করে না এই ক্লোজটি ছাড়া, যেহেতু এই সিটিং হ্যাপিলি এই ক্লোজটি যেহেতু দ্য চিকেন লেড এগস এই ক্লোজটির উপরে ডিপেন্ডেন্ট, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে, নাউন ক্লোজ হবে না, কারণ এটা কোনো ধরনের ভার্বের বাক্য মানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে নেই। এরপরে ডিপেন্ডেন্ট ক্লোজ না, কারণ বললাম এটা হচ্ছে এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হলে এই ফ্রেজটি এই ক্লোজটির উপর এটা ডিপেন্ড করতে হয়। কোঅর্ডিনেট ক্লোজ না কেন, কারণ কোঅর্ডিনেটরি কোনো কনজাংশনে নেই। অ্যান্ড বাট অলসো ফর এই টাইপের হচ্ছে কনজাংশন থাকতে হয়, বাট এগুলো নেই। সো এই কারণে ফাংশন হিসেবে এই ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, স্ট্রাইক ওয়েল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে যে এটা কিসের এক্সাম্পল? এটা কি নাউন ক্লজের এক্সাম্পল, নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল, নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল, নাকি এটা সাবঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল? ওকে, তো স্ট্রাইক ওয়েল দ্য আয়রন ইজ হট, এটার বাংলা অর্থটা হচ্ছে লোহা গরম থাকতে আঘাত করো। মানে এটা প্রবাদ বাক্য, এটা বোঝানো হচ্ছে যে সুযোগ থাকা অবস্থায় কাজটি করে ফেল। তো সাধারণত কি হয়েছে, স্ট্রাইক এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এটাই হচ্ছে একটা মেন ক্লো, যে আঘাত করো বা সুযোগ বুঝে কাজটি করে ফেলো। কখন করে ফেলবে? ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন হচ্ছে লোহা গরম থাকে, মানে যখন সুযোগ আসে। তাহলে এইটা হচ্ছে কি করেছে, এই টোটাল ক্লজটা স্ট্রাইক এই ভার্বটিকে মডিফাই করেছে, যার কারণে এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ অ্যাডভার্বিয়াল যেই ক্লজটা ভার্বকে মডিফাই করে সে সাধারণত অ্যাডভার্ব ক্লজ হয়, বা যে ওয়ার্ড অন্য একটা ভার্বকে মডিফাই করে সে অ্যাডভার্ব হয়। ওকে, তো এখানে নাউন ক্লজ না কেন, কারণ নাউন ক্লজ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে বা অবজেক্ট হিসেবে। তো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে এটি বসেনি। এটি অবজেক্ট পেতে হলে আপনারা জানেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আনসার পেতে হয়। তো এখানে কিন্তু কখন দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া হয়েছে, কখন, কেন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে আনসার পেলে সেটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর অ্যাডজেক্টিভ ফ্রেজ না কেন, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এটা মডিফাই করেছে ভার্বকে। সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ এটা সাবঅর্ডিনেট ক্লজও হয়, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে একটু বেশি স্পেসিফিক, একটু বেশি নির্দিষ্ট করা। ঠিক আছে, এই যে ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা হচ্ছে কি, এটা সাবঅর্ডিনেট ক্লজও হয়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আনসার কেন না, আনসার না, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ একটু বেশি স্পেসিফিক। ওকে ওকে, তাহলে আনসার হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এর পরের প্রশ্নটি হচ্ছে আমাদের, দিস ইজ দ্য বুক আই লস্ট হিয়ার। আই লস্ট হিয়ার, আই লস্ট ইজ, এটা হচ্ছে 37তম বিসিএস এসেছিল যে আই লস্ট এটা কোন ধরনের ফ্রেজ। তো সাধারণত আমরা দেখি আই লস্ট এটা কি করেছে, এটার ইম্প্যাক্টটা কোথায় পড়েছে। আই লস্ট আমি হারিয়েছি, তুমি কি হারিয়েছো, এই যে দ্য বুক, বইটা হারিয়েছে। আই লস্টের ইম্প্যাক্ট এসে এই নাউন ফ্রেজের উপরে পড়েছে, যেহেতু আই লস্ট এটার ইম্প্যাক্ট এসে নাউন ফ্রেজের উপরে পড়েছে, তাই এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। ওকে, নাউন ক্লজ না কেন, কারণ নাউন ক্লজ সবসময় বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো হিসেবে বসে। তো আই লস্ট কিন্তু কমপ্লিমেন্টও না, সাবজেক্টও না, অবজেক্টও না। ওকে, এই কারণে এটা নাউন ক্লজ না। অ্যাডভার্বিয়াল ক্লজ না কেন, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করে, কিন্তু আই লস্ট মডিফাই করেছে নাউন ফ্রেজকে। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ কেন করে শুরু তো বললাম, নান অফ দিস থ্রি,
তিনটার একটাও না, এটাও সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ এটা একদম ফিক্স হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজের সাথে। অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউন বা প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। মূলত এখানে উইচ বা দ্যাট কথাটি লুকানো আছে। দিস ইজ দ্য বুক দ্যাট ইজ আই লস্ট, ঠিক আছে? মানে দ্যাট আই লস্ট, দ্যাট ইজ না, দ্যাট আই লস্ট অথবা উইচ আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তো এখানে রিলেটিভ যে কানেক্টর আছে, রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, যে দ্যাট বা উইচ, সেটা হচ্ছে এখানে ওমিট করা আছে, যার কারণে এখানে দেওয়া হয়নি। বাট এখানে মূলত বাক্যটা হচ্ছে এরকম যে দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট অথবা উইচ আই লস্ট। তো এই যে দ্যাট আই লস্ট অথবা উইচ আই লস্ট, এই ক্লোজটি কাকে মডিফাই করেছে? দ্য বুককে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। বলছে দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, এটা কোন ধরনের ক্লজ? আমরা আগেও বলেছি যে ভার্বের অবজেক্ট হিসাবে সবসময় নাউন ফ্রেজ বসে, অবজেক্ট হিসাবে, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আনসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি? নাউন ক্লজ। তাহলে ড্রিম, হিজ ড্রিম, তার স্বপ্ন। তার স্বপ্নটা কি? তার স্বপ্ন হচ্ছে হি উইল বি আ বিসিএস ক্যাডার, সে একদিন বিসিএস ক্যাডার হবে। ঠিক আছে, এই যে কি হবে? যে বিসিএস ক্যাডার হবে। স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। এই কারণে এটা যেহেতু ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে এবং কি দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া গেছে, এই কারণে এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এরপর হচ্ছে ফাইনালি কেম ট্রু, এটা হচ্ছে এক্সটেনশন, অ্যানাদার পার্ট। সো এখানে আনসারটা হচ্ছে কি? নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ না কেন? কারণ এটা হচ্ছে কোনো ধরনের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে নেই। ঠিক আছে, আচ্ছা। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হিজ ড্রিম, ঠিক আছে, তার স্বপ্ন। তো তার স্বপ্ন কি? তার স্বপ্ন, এই যে টোটাল হিজ ড্রিম, টোটালটা মিলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। শুধু দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে এই অংশটাকে ধরা যাবে যে হিজ ড্রিম, তার স্বপ্ন। তার স্বপ্ন কোনটা? তার স্বপ্ন হচ্ছে দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার। ওকে, আচ্ছা। এরপরে কোঅর্ডিনেট ক্লজ। নো, কোঅর্ডিনেট ক্লজ না কেন? কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটা যুক্ত নয়, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। এই কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, সরি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে নাউন ক্লজ, কারণ এটি কী করেছে? এটি হচ্ছে ড্রিম ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এবং নাউন ক্লজ সাধারণত সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসে থাকে। ওকে, তো এই ছিল হচ্ছে ক্লজের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন। ক্লজের উপরে মাত্র 4টা প্রশ্ন এসেছে, কিন্তু ক্লজ কেন পড়া জরুরি? কারণ হচ্ছে 46তম বিসিএসে ক্লজ থেকে প্রশ্ন হয়েছে। 37তম বিসিএসে প্রশ্ন হয়েছে, 38তম বিসিএসে হয়েছে, 44তম বিসিএসেও প্রশ্ন হয়েছে। ঠিক আছে, সো রিসেন্ট 44 এবং 46তম বিসিএসে প্রশ্ন হয়েছে। এবং ফ্রেশ যদি আমরা দেখি তাহলে দেখবো যে 1 বছর ফ্রেশ থেকে কোশ্চেন করে আর 1 বছর ক্লজ থেকে প্রশ্ন করে। এই কারণে আমরা খুব সতর্কতার সাথে ক্লজ এবং ফ্রেশ দুটোকেই ভালোভাবে আয়ত্ত করব, যাতে আমরা যে কোনো একটা থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি আনসার করতে পারি। এবং এটা মাস্ট যে কোনো একটা থেকে মাস্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, আর এগুলো একদম ডিপলি পড়ার কোনো দরকার নেই। জাস্ট আপনি ক্লোজের চ্যাপ্টারটা খুলবেন, চ্যাপ্টারটা খোলার পরে উপরে যে বেসিক আইডিয়াটা আছে, জাস্ট বেসিক আইডিয়াটার উপরেই একটা ধারণা নেবেন, তাহলে আপনি আনসার করতে পারবেন। এত ডিপে গিয়ে কোনো সময় নষ্ট করার দরকার নেই। এই যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যেভাবে সলভ করে দিলাম, এগুলো একদমই ভাষা রুলস থেকে এসেছে। ঠিক আছে, ওয়েল, সো আজকে পর্যন্তই থাকুক। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।